শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট। আমি শুভ আছির সাথে। আশা করছি প্রতিটা মানুষ, প্রতিটা লিসেনার্স অনেক অনেক ভালো আছেন এবং সুস্থতার সাথে জীবনযাপন করছেন। আই হোপ গাইস প্রত্যেকটা মানুষ ভালো আছো এবং সুস্থ আছো। শুরু করবো আজকের এপিসোড। আজকের এপিসোডে 3টে ঘটনা রয়েছে, 3টে জমজমাট ভৌতিক ঘটনা। 3টে ঘটনাই কিন্তু একেবারে সত্য ঘটনা এবং সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শুরু করব। তবে তার আগে কিছু কথা আমি শেয়ার করতে চাই আমার লিসেনারদের সাথে। সেটা হচ্ছে, যদি আপনি প্রথম আমাদের এই চ্যানেলে ভিজিট করে থাকেন বা আমাদের এই স্টোরি শুনে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব, যদি এখনও আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি স্পটিফাই থেকে এসেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ঘটনা পাঠানো খুবই সহজ। আপনি চাইলে আমাকে ঘটনা পাঠাতেই পারেন। সেই ঘটনাটি আমি অবশ্যই পড়ে শোনাবো কোনো একটা এপিসোডে। ঘটনা পাঠানো খুবই সহজ, bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনাটি লিখে, আপনাদের নাম এবং লোকেশনটি লিখে আমাকে মেল করতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যেটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে কিংবা অ্যাবাউট সেকশনে, সেখানে গিয়ে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক মেসেজে কানেক্ট হয়ে আমাকে মেসেজ করেও আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি। দাদা, আশা করি তুমি ভালো আছো। আমি অর্ক, আমি রানাঘাট থেকে ঘটনা লিখছি। আমি আশা করব এই ঘটনাটি তুমি কোনো একটা এপিসোডে পড়ে নিশ্চয়ই শোনাবে। ঘটনায় আসা যাক। আমার নিজের বাড়ি রানাঘাটে। আমাদের বাড়িতে আমার বাবা মা, আমি আর আমাদের পাশের ঘরে আমার জ্যাঠামশাই ও জেঠিমা থাকতেন। আমি যখনকার কথা বলছি তখন সাল 2003। আমার বয়স তখন সবে 13 বছর মাত্র। এই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি এবং এই ঘটনা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তো যাই হোক, মূল ঘটনায় এবার আসা যাক। ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি। সেটা হলো, দাদা, আমরা যারা ভূতে বিশ্বাস করি, আমরা তারা সবাই ভাবি যে ভূত দেখতে অনেকটা সিনেমায় দেখানো যে ভূতগুলো হয় ওরকম টাইপের হয়। আবার অনেকেই ভাবি যে ভূত মানুষের শরীরে ভর করলে সেই মানুষটার আকার আকৃতি নাকি সবটাই একেবারে পাল্টে যায়। এমনকি যেই মানুষের শরীরে কোনো আত্মার বসবাস থাকে, সেই মানুষটার গলার স্বরটাও নাকি পাল্টে যায়। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। আসলে আমরা যারা এমনটা ভাবি, এমনটা কিন্তু বাস্তবে হয় না। বাস্তব জীবনের ভূত সম্পূর্ণ আলাদা হয়। যাকে দেখা যায় না, কিন্তু অনুভব এটা কিন্তু করা যায়, যেটাকে সায়েন্সের ভাষায় আমরা নেগেটিভ এনার্জি বলে থাকি। তো যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনার শুরুতেই আমি বলেছি যে আমার জেঠু আর জেঠিমা আমাদের বাড়িতেই, মানে পাশের ঘরেই থাকতেন। এই ঘটনাটি ঘটে জেঠু যখন নতুন বিয়ে করে তখন। আমি এটা আমার বাবা এবং মায়ের মুখে শুনেছিলাম। জেঠু যখন বিয়ে করে তখন জেঠিমার বয়স ওই 17 কি 18 বছর হবে। আমার জেঠিমা বিয়ের পর যখন নতুন নতুন বিয়ে হয়, যেহেতু বয়স খুবই অল্প ছিল, তাই তিনি একটু আগোছালো টাইপের ছিলেন। যেমন সবসময় তার নিজের চুলগুলোকে তিনি ছেড়েই রাখতেন, কোনোদিনও বাদ দেন না। ঘরে
ঠাকুর দেবতা সবই ছিল, কিন্তু সেরকম একটা তিনি মানতেন না এসব জিনিসে। তিনি একটু অন্য ধরনের ছিলেন। তো যাই হোক, বিয়ের ওই 1 মাস পর জেঠিমা একদিন দুপুরবেলা স্নান টান করে নতুন একটা লাল পাড়ের শাড়ি পরে মাথায় লম্বা করে সিঁদুর দিয়ে ঘরে কিছু কাজ করছিলেন। আমাদের বাড়ির থেকে বের হলে একটা জোড়া পুকুর পড়ে, যদিও সেটা এখন আর ওই পুকুর বলে কিছু নেই, ওটা মানুষের নোংরা আবর্জনা ফেলার জায়গা হয়ে গিয়েছে। ওই পুকুরে যদি আমাদের ওই এলাকার কোনো মানুষ মারা যেতেন, তাহলে ওই পুকুর পাড়ে তার আত্মার শান্তির জন্য কাজ করা হতো এবং ওখানেই কোনো গাছের নিচে একটা মাটির সরাতে তার আত্মাকে খাবার দেওয়া হতো। তো যাই হোক, সেদিন জেঠিমা দুপুরের দিকে স্নান টান করে নতুন একটা লাল পাড়ের শাড়ি পরে মাথায় বেশ লম্বা করে সিঁদুর দিয়ে ঘরে কিছু কাজ করছিলেন। সম্ভবত উনি ওনার ঘরটাকে পরিষ্কার করছিলেন। যেহেতু আমাদের এবং অন্যান্য অনেকেরই তখন মাটির ঘর ছিল, তাই জেঠিমা ওই দিন ঘর পরিষ্কার করতে করতে ঘরে মাটি লেপবে বলে ঘর থেকে বের হয় এবং ওই জোড়া পুকুরের সামনে যায় কিছু মাটি আনার জন্য। জেঠিমা ভর দুপুরবেলা তার নিজের চুলগুলোকে সব ছেড়ে মাথায় লম্বা করে সিঁদুর দিয়ে বের হয়েছিলেন বাড়ি থেকে। বাইরে বের হয়ে উনি ওই পুকুর থেকে মাটি তুলছিলেন। কিছুক্ষণ পরে আমার জেঠু বাড়ি ফেরার সময় দেখলেন যে জেঠিমা হাতে পায়ে কাদা মাটি লাগা অবস্থায় ওই পুকুরের ধারেই অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর জেঠিমা কিছুতেই বলতে পারে না যে সে কেন অজ্ঞান হয়ে গিয়েছিল। সে শুধু জানায় যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এটা সে নিজেই টের পায়নি। সে নাকি অজ্ঞান অবস্থাতেই স্বপ্নের মতো দেখতে পাচ্ছিল যে সে ওই পুকুর থেকে মাটি তুলছে আর পুরো জায়গাটা প্রতিদিনের থেকে অনেকটাই আলাদা লাগছে দেখতে। ওরকম সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি। তো যাই হোক, আসল ঘটনাটা এরপর থেকেই শুরু হয়। এই ঘটনার কয়েকদিন পর জেঠিমার কিছু সমস্যা শুরু হয়, যেমন তার স্মৃতিশক্তি ভীষণভাবে বেড়ে গিয়েছিল। সে কোনো জিনিস দেখলেই আগের থেকেই বুঝে যেত যে সেটা ভালো জিনিস না খারাপ জিনিস। তার ঘ্রাণ শক্তি এত বেড়ে গিয়েছিল যে দূর থেকেই সে বলে দিত আজ ওই বাড়িতে বা অমন জায়গায় মাছ মাংস রান্না করা হচ্ছে। জেঠুর কাছে এই বিষয়গুলো ভীষণ অদ্ভুত লাগলেও তিনি এই ব্যাপারে কাউকেই তখনও কিচ্ছু জানাননি। আস্তে আস্তে জেঠিমার আরও সমস্যা দেখা দেয়। তিনি বলতে শুরু করেন যে তার স্বপ্নে নাকি সে রোজ দেখতে পায় প্রায় 20-25 জন লোক যাদেরকে চোখে দেখা যায় না, কিন্তু তারা জেঠিমার কাছে পেট ভরে আমিষ খেতে চাইছে। জেঠিমা ঘুমালেই জেঠিমার স্বপ্নে দেখতে পেতেন যে তিনি একটা অন্য জগতে চলে গিয়েছেন আর সেখানে তাকে অনেক আদর যত্ন করা হচ্ছে আর বলা হচ্ছে সবাইকে পেট ভরে আমিষ খাবার খাওয়াতে। কিন্তু এই কথাগুলো কারা বলতো আর কারা জেঠিমার আদর যত্ন করত এটা তিনি কিছুতেই দেখতে পেতেন না। তো যাই হোক, এই কথা যখন জেঠিমা আমার জ্যাঠাকে জানায় তখন জেঠু আমার ঠাকুমাকে সবকিছু বলে। ঠাকুমা কোনো কিছু আঁচ করতে পেরে জেঠিমাকে কোনো একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে সেখান থেকে ঝাড়িয়ে নিয়ে আসে। যেদিনকার ঠাকুমা জেঠিমাকে ঝাড়াতে নিয়ে গিয়েছিল সেদিন রাতেই জেঠিমা স্বপ্নে দেখে যে আমার ঠাকুমা মানে জেঠিমার শাশুড়ি তিনি নাকে তুলো এবং চোখে তুলসী পাতা দিয়ে ঘুমাচ্ছেন। এই স্বপ্ন দেখে জেঠিমা লাফিয়ে ঘুম থেকে ওঠে এবং সাথে সাথে জেঠুকে কথাটা জানায়। জেঠু জেঠিমার মুখে এই কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেলেও সেই সময় কি করবে তিনি এসব কিছুই বুঝতে পারছিলেন না। কয়েকদিন পর আমার ঠাকুমা তিনি ঘুমের মধ্যেই মারা যায়।
ঠাকুমা মারা যাওয়ার পর আমার জেঠু ভীষণভাবে ঘাবড়ে যেতে শুরু করে। তিনি আমার বাবা এবং এলাকার কিছু লোকজনকে এই কথাটা জানায়। এলাকার লোকজন খারাপ কিছুর সংকেত পেয়ে জেঠিমাকে তৎক্ষণাৎ কোনো একটা ওঝার কাছে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর জানানো হয় যে জেঠিমাকে একসাথে নাকি অনেকগুলো অশরীরী আত্মা বশ করে ফেলেছে এবং তারা প্রত্যেকেই নাকি পুরুষ মানুষ। মানে তারা মৃত্যুর আগে প্রত্যেকেই নাকি পুরুষ মানুষ ছিলেন। এরপর ওই ওঝা অনেক নিয়ম মেনে কিছু কাজ করে আর তারপর শেষমেশ আমার জেঠিমা রক্ষা পায়। এই ছিল দাদা আমার ঘটনা। ভালো থাকবেন। ধন্যবাদ অর্ক, চমৎকার একটা ঘটনা তুমি আমার সাথে শেয়ার করেছো এবং আশা করব এর পরেও তুমি এরকম ধরনের কোনো ঘটনা যদি তোমার কাছে থেকে থাকে সেই ঘটনাটিও তুমি আমার সাথে শেয়ার করবে। এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। প্রথম ঘটনাটি কার কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে আপনার একজন শ্রোতা। দুটি ঘটনা আপনাকে লিখলাম, যদি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। ঘটনাটি বলতে গেলে আজ থেকে প্রায় 15 কি 17 বছর আগের। তখন আমার বয়স হবে বড়জোর 3 থেকে 5 বছরের মধ্যে। আমি তখন গ্রাম্য জীবনের অধীনে ছিলাম, যেখানে ডিজিটালের কোনো ছোঁয়া ছিল না। আশেপাশের 2-4টি গ্রামেও তেমন কোনো আধুনিক প্রযুক্তি পৌঁছায়নি। সারাদিন নিজের কিছু সমবয়সী বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর মায়ের হাতের খাবার খাওয়া, এই ছিল তখনকার জীবনের প্রথম লক্ষণ। বয়সটা ছিল খুবই অল্প, তাই বড় ভাইরা মজার তালে তালে আমাদের চেলাদের মতনই রাখতেন। যেমন কাজ করাতেন ঠিক তেমনই রক্ষাও করতেন। আমাদের গ্রামটি ছিল খুবই খোলামেলা। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা। সময়ের তালে তালে তা এখন একটু কাছাকাছি হয়ে গিয়েছে। প্রত্যেক বাড়ির ঠিক সামনে পেছনে বিশাল বিশাল চাষের জমি ছিল, যেখানে 12 মাস কিছু না কিছু চাষ করা হতো। আবার এইসব ক্ষেতের মধ্যে দিয়েই ছিল অন্য জায়গা বা গ্রামে যাওয়ার রাস্তা। আমাদের ওই গ্রামের যে সমস্ত নারীরা ছিল তারা বোরখার 2 পাশের কাপড়টাকে 2 হাতে ধরে তারপরে রাস্তা দিয়ে হাঁটতেন। তারা বোরখা ধরে এই জন্য হাঁটতো যাতে তাদের গায়ে কোনো কাদা মাটি না লেগে যায়। আমার মতো ছেলেমেয়েরা প্রায় ক্ষেতের বিভিন্ন জিনিস চুরি করত আর গ্যাং বানিয়ে রান্না বান্না করে তারা খাওয়া দাওয়া করত। তো একদিন তীব্র শীতের ভোরবেলার কথা বলছি। আমি এবং আমার এক বড় ভাই ক্ষেতের মধ্যে ঘুরছিলাম। ভাই খেতে কি যেন এক ধরনের পোকার ওষুধ ছিটিয়ে দিচ্ছিলেন আর আমি সেই ওষুধের বালতি হাতে নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছিলাম। হঠাৎ দূরে কোথাও থেকে কিছু লোকের পালকির গান গাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো কানে। আমরা দুজন সেদিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। কিছু মুহূর্তের মধ্যেই 4 জন পালকি বাহক কুয়াশা ভেদ করে একটি পালকি কাঁধে নিয়ে আসতে লাগলো। হঠাৎ পালকি বাহকরা কাদামাটিতে পিছলে পড়ে গেল দেখলাম। আমার ভাই আর আমি তাড়াহুড়ো করে তাদের সাহায্য করতে ছুটে গেলাম। আমার ভাই পালকি ধরতেই 4 জনের মধ্যে একজন হঠাৎ গর্জন করে উঠে আমাদের উদ্দেশ্যে চিৎকার করে উঠল। তিনি বললেন, তোরা ভালো করলি না, তোরা এটা একদম ভালো করলি না। তার সঙ্গে সঙ্গে অন্যরাও একই কথা বলতে লাগলো। তারা সবাই একটা কথাই বলছিল যে তোরা এই কাজটা মোটেও ভালো করলি না। এক সময় তারা যখন বারবার করে একই কথা বলছিল চিৎকার করে করে, শেষমেশ আমার ভাইয়ের সাথে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তাদের মধ্যে গ্রাম্য ভাষায় তর্ক বিতর্ক চলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলাম।
হঠাৎ আমি একটি জিনিস লক্ষ্য করি, পালকির নতুন বউ দেখলাম জমিতে পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে নতুন বউয়ের কাছে গিয়ে তাকে মুড়িয়ে দেখতেই একটা চিৎকার করে আমি লাফিয়ে উঠলাম। আমি দেখলাম একটি অর্ধেক খাওয়া লাশ, যার শরীরের প্রতিটি অঙ্গ যেন কেউ টেনে হিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। চোখ দুটি বড় বড় করে খোলা, আর তার পরনে নতুন বউয়ের পোশাক আশাক। আমার চিৎকার শুনে আমার ভাই তাড়াতাড়ি করে আমার দিকে দৌড়ে আসে। আমার ভাইও একই দৃশ্য দেখে কিছু একটা বুঝতে পেরে আমাকে কোলে তুলে সেখান থেকে দৌড়ে বাড়ির দিকে পালাতে শুরু করে। দৌড়ানোর সময় পেছন থেকে বিভিন্ন আওয়াজে কেউ আমাদেরকে থামানোর চেষ্টা করছিল বারবার। অনেক বছর পর আমি ভাইয়ের থেকে জানতে পেরেছিলাম যে সেই বউটা বেশ কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। বউকে তার সাজানো রূপেই কবর দেওয়া হয়েছিল মাটিতে। আর সেদিন আমরা যাদেরকে দেখেছিলাম, মানে যারা পালকিতে করে ওই বউয়ের লাশটাকে নিয়ে যাচ্ছিল, তারা ছিল নরখাদক। এই ছিল ভাইয়া আমার প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনাটি বলি। আমার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাতে। আগে আমি আমার বাড়ির বিবরণটা দিয়ে নেই, আপনাদের বোঝার জন্য তাতে সুবিধা হতে পারে। আমাদের নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলাতে এখনও কিছু মাটির দুতলা বাড়ি রয়েছে। আমাদের বাড়িতে নিচে এবং দুতলা মিলে 4টি রুম রয়েছে। এবার ঘটনায় আসা যাক। ঘটনাটা 1 বছর আগের। তখন সময়টা ছিল বৈশাখ মাস, ভীষণ গরম ছিল। এমন একদিন রাতে আমি আর আমার ছোট বোন দুতলাতে একটা রুমে শুয়েছিলাম। জানালা দরজা খোলা ছিল। যেহেতু দুতলাতে থাকতাম, তাই সবসময় দরজা জানলা এগুলো আমরা খুলেই রাখতাম। তখন রাত জেগে সিনেমা দেখার নেশা ছিল আমার ভীষণ। সিনেমা দেখতে দেখতে ছোট বোন ঘুমিয়ে যায়। আমি সিনেমা দেখা শেষ করে তারপরে ঘুমাই। হঠাৎ করে ছোট বোন ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে কান্না করতে থাকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, কিরে, তুই কাঁদছিস কেন এভাবে? আমার বোন সে কিছুই আমায় বলে না। আমি তাকে জড়াজড়ি করে জিজ্ঞাসা করি যে, কিরে, তুই কাঁদছিসটা কেন, আমাকে বল সেটা। কিন্তু সে আমাকে কিচ্ছুটা বলে না। কিছু সময় পরে সে বলে যে, আমাকে আম্মুর কাছে রেখে আয়, আমি এখানে থাকবো না। আমি ওর অবস্থা দেখে আমার আম্মুর কাছে ওকে রাখতে যাই। তখন বোন আমার আম্মুকে জড়িয়ে ধরে অদ্ভুতভাবে কান্না করতে থাকে। তারপরে আমার আম্মুকে সে বলে যে ও ঘুমানোর একটু পরে সাদা কাফন পরা কেউ একজন রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে ওর নাম ধরে ওকে কানের কাছে বলে যায় যে 7 দিন পরে আমি তোকে নিতে আসব। এই কথাটা বলে ওই কাফনে জড়ানো লোকটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে দেয়। তারপরেই আমার বোন আমাকে ডাক দেয়। আমার বোন যখন আমার আম্মুকে এই কথাগুলো বলছিল, তখন আমার আম্মু, আমি আর আমার দাদি এই জিনিসটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিই। এরপরে ছোট বোন আর ওই রুমে কিছুতেই থাকতে চায় না। আমি ওকে অনেক বলি যে ওইটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কিন্তু কিছুতেই ওকে আমি বোঝাতে পারছিলাম না। তো যাই হোক, কয়েকদিন পর আমরা রাতে খেয়ে দিয়ে দুজনে ঘুমাতে চলে যাই ওই রুমে, যে রুমে এই ঘটনাটি ঘটেছিল। সেদিন তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত 12:30 নাগাদ আমার ঘুম হঠাৎ করেই ভেঙে যায়। আমার ঘুম ভাঙার কারণ ছিল আমার বোন সেদিনকার যেই স্বপ্নটা দেখেছিল, সেই সেম স্বপ্ন আমিও দেখতে পাই। আর আমাকে সেই কাফনে জড়ানো লোকটি এসে বলল যে, আমি বলেছিলাম না 7 দিন পরে আমি আবার আসব, কিন্তু তোরা
আমার কথাটা শুনিসনি, আজকে তোকে নিয়েই যাব। এটা বলে অদ্ভুতভাবে লোকটি গর্জন করতে শুরু করে দেয়। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময়। তারপরে আমি আর আমার বোন দৌড়ে নিচের রুমে চলে আসি। 2 দিন পরে আমি আবারও ওই রুমে থাকতে যাই, তবে একা গিয়েছিলাম সেদিনকার আমি। আমার বোনের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য বোনকে আমি নিয়ে যাইনি। তখন ঠিক রাত 12টা বাজতে 10 মিনিটের মতো বাকি। আমি ফোন রেখে ঘুমাতে যাই, আর সবে মাত্র আমার চোখটা কিছুটা লেগে এসেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোনো কিছুই। হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসলো, আর কিছুতেই আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাত পা মনে হচ্ছিল প্যারালাইজড হয়ে গেছে সেই সময়। আমি কিছুতেই নড়াচড়া করতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। শেষমেশ শরীরের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমি দোয়া দুরূদ পড়তে শুরু করি মনে মনে। এরপর হঠাৎ করে দেখলাম আমার শরীরটা হালকা হয়ে গেল। যখনই আমার শরীরটা হালকা হয়ে আসে ঠিক তখনই আমি আর সময় নষ্ট করি না। আমি দৌড়ে আমার নিচের ঘরে আমার আম্মুর কাছে চলে আসি। এসে আমি ঘড়িতে দেখলাম তখন 12টা বেজে 15 মিনিটের মতো বাজে। আমি আমার দাদিকে ডাক দিয়ে আমার দাদিকে সব ঘটনাটা খুলে বলি। পরের দিন সকালে আমায় একটি মসজিদে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। আমার বোনকেও আমার সাথে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুরের কাছে সব কথা বলতে হুজুর সবকিছু শুনে আমাদের পরিবারের সবাইকে এবং আমাদেরকে জানায় আমাদের ওই রুমে নাকি অনেকগুলো জিনের বসবাস রয়েছে। যেহেতু ওই রুমে কেউ থাকতো না, তাই কিছু জিন আমাদের ওই রুমে বাসা বেঁধে দিয়েছিল। তারপর হঠাৎ করে যখন আমরা ওই রুমে থাকতে গিয়েছিলাম, তাই তাদের নাকি ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই ওই রুমে থাকতে আমাকে ওই হুজুর নিষেধ করে দিলেন। আমাদের বাড়ির সবাইকে হুজুর বললেন যে ওই রুমে যাতে আমরা কেউই না থাকি। কয়েকদিন পরে আমাদের ওই রুমটা হুজুর এসে বাঁধিয়ে দেয় এবং তারপর আমরা সুস্থভাবে ওই রুমে থাকা শুরু করি। এই ছিল ভাইয়া আমার ঘটনা। এই ছিল আজকের এপিসোডের 3টে সত্যি ভৌতিক ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড সবাই কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।